নমস্কার প্রিয় দর্শক, দেবীপক্ষের শুভেচ্ছা জানিয়ে মনোজ দাস শুরু করছি খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগসের এখনকার প্রতিবেদন। আজকের প্রতিবেদন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ও রাজ্য বিজেপির একমাত্র জননেতা শুভেন্দু অধিকারী নতুন দল কি গড়তে যাচ্ছেন, বাতাসে ভেসে বেড়ানো এমন একটি খবর নিয়ে। কথায় বলে, যা রটে তার কিছু ঘটে। এক্ষেত্রেও কি ঘটনার পেছনে এই যে রটনা, এই রটনা এর পেছনে কি কোনো ঘটনা আছে নাকি পুরোটাই রটনা? থাকলে যদি আদৌ কোনো রটনার পেছনে ঘটনা থেকে থাকে, তাহলে সেটা কতটা সত্যি এবং কতটা মিথ্যে সেই নিয়ে কিছু কথা। বাতাসে গন্ধটা ভাসার কারণ, রাজ্য বিজেপিতে শুভেন্দু অধিকারী খুব একটা স্বচ্ছন্দ বোধ করছেন না। তিনি নাকি অন্য কিছু ভাবছেন। এই ভাবনাটা কি হতে পারে, কি করতে পারেন তিনি আগামী দিনে, এই সম্ভাবনার কথা নিয়েই আজকের আলোচনা। যাব সে কথায়, তবে তার আগে আমার এই চ্যানেলকে, ক্যালকাটা ডায়ালগসকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করুন, এই অনুরোধ জানিয়ে রাখলাম। মাত্রই 5টি মাস হয়েছে 24-এর লোকসভা ভোট। স্মৃতি এখনো টাটকা। যদি প্রশ্ন করা হয়, এই ভোটে প্রতিদ্বন্দ্বী দল ছিল তৃণমূল কংগ্রেস ও বিজেপি, এটা সবাই জানেন। কিন্তু দল নয়, যদি বলা হয় যে ব্যক্তি হিসেবে কার সঙ্গে কার লড়াই হয়েছে, এই প্রশ্ন করলে শতকরা 90 জন অন্তত উত্তর দেবেন লড়াই হয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে শুভেন্দু অধিকারীর। এর আগে 19-এর লোকসভা ভোটে, এমনকি 21-এর বিধানসভা ভোটে রাজ্যে লড়াইটা হয়েছিল মুখ্যত নরেন্দ্র মোদী বনাম মমতা ব্যানার্জির। কিন্তু 24-এ ছবিটা পাল্টে গেছে অনেকখানি। এমন নয় যে 24-এর ভোটে এই রাজ্যে মোদী সেভাবে নজর দেননি, এটা নয়, দিয়েছেন নজর। তবে এবারের ভোটে বিজেপির থিম সং ছিল আব কি বার 400 পার, এবং 19-এর তুলনায় শুধু এই রাজ্যে নয়, সারা দেশে বিজেপি এমন একটা অলীক ধারণার স্বর্গে ছিল যে দলের সর্বভারতীয় নেতারা ভেবেছিলেন এমনিতেই চলে আসবে ভারী বিজয়, বিপুল বিজয়, বেশি পরিশ্রমের দরকার নেই। সুতরাং মোদী এ রাজ্যেও নজর দিয়েছেন। তবে ওই যে বললাম যে ভাবনা এবং তার মধ্যে প্রাপ্তির মধ্যে, চাহিদা এবং চাওয়া এবং পাওয়ার মধ্যে যে বিরাট ফারাক, সেটা আবার দেখা গেছে কেন্দ্রীয় বিজেপিতে। সেটা বিজেপির যে চাওয়াটা, সেটা যে আসেনি, এবং কোনো রকমের প্রধানমন্ত্রীর কুর্সি যে দখলে রাখতে পেরেছেন নরেন্দ্র মোদী, সেটা নতুন করে বলার প্রয়োজন নেই, সেটা সবার জানা। আজ আমার আলোচনা দেশ নয়, এই রাজ্য নিয়ে, পশ্চিমবঙ্গ। সুতরাং পুরো দেশ ছেড়ে এই রাজ্যের কথায় আসে। 2019-এর ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির এতাবৎ কালের সবচেয়ে ভালো ফল হয়েছিল। সেবার ভোট প্রচারে নরেন্দ্র মোদী রাজ্যে এসেছিলেন মোট 17 বার। 24-এর ভোটে এসেছেন তার চেয়েও 3 বার বেশি, 20 বার। যদিও 2024-এর ভোটে অমিত শাহ খুব একটা আসেননি, কিন্তু এ রাজ্যে অন্তত 21-এর ভোটে যতবার এসছিলেন তার তুলনায় তো কিছুই নয়। 2021-এর ভোটে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ
এই দুজনে মিলে পশ্চিমবঙ্গে মোট 38টি জনসভা করেছিলেন। তবু 2019-এ এই রাজ্যে বিজেপি যে পারফরম্যান্স করেছিল 2021-এ তা করতে পারেনি। 2019-এর লোকসভা ভোটে বিজেপি 18টা আসন জেতে ভোট পেয়েছিল 40.6%। 2021-এর বিধানসভা ভোটে সেই শতাংশের হিসাবটা 2.5% কমে গিয়ে হয় 38.1%। 2024-এর লোকসভা ভোটে ভোট শতাংশ তেমন বাড়াতে পারেনি বিজেপি, থেকে গেছে 38.7%। কিন্তু 2019-এর থেকে 2021-এ এই সময়ে তৃণমূল কিন্তু তার ভোট সংখ্যা, ভোট প্রতিশত বাড়িয়েছে। 2019-এ পেয়েছিলেন 43.7%, 2021-এ সেটা 47.9%, অর্থাৎ 4%-রও বেশি বিজেপির সেখানে কমে গিয়েছে 2.5%। 2024-এও কিন্তু মোটামুটি ধরে রেখেছে তৃণমূল তার ভোট পার্সেন্টেজ। 2024-এ তাদের ভোট 45.77%। তো 21-এর ভোটে বিজেপিতে শুভেন্দু অধিকারী যোগ দিয়েছিলেন বটে দলে, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেনও তিনি। তবে 2024-এর ভোটে যেভাবে সারা রাজ্য জুড়ে একার ঘাড়ে বিজেপির প্রচারের দায়িত্ব নিয়ে ঘুরেছেন, 2021-এ সেটা ছিল না, সেটা করতেও হয়নি, তাকে করার সুযোগও ছিল না, কারণ দলে তখন নবাগত তিনি। তার ওপর লড়াইতে নেমেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। দলে সেই লড়াইটাই মুখ্য ছিল তার কাছে। তাছাড়া রাজ্যে তখন কৈলাস বিজয়বর্গীয়দের রাজত্ব চলছে পুরোদমে। দলে নবাগত শুভেন্দু অনেকটাই তখন ব্যাক বেঞ্চার। 2021-এর ভোটে এই রাজ্যে বিজেপির টার্গেট ছিল 150 আসন, সেখানে পায় তার অর্ধেক। এই খারাপ ফলের কারণ কেন্দ্রীয় নেতৃত্বের মতে রাজ্য বিজেপিতে উপযুক্ত স্থানীয় মুখের অভাব ছিল। মমতা ব্যানার্জিকে হারিয়ে দেওয়ার পর শুভেন্দু হয়ে উঠলেন সেই মুখ। কেন্দ্রীয় নেতৃত্ব বুঝল তার যোগ্যতা, সেই যোগ্যতা তিনি দেখাতে থাকলেন বিধানসভায় বিরোধী নেতা হিসেবে। এই আবহে এলো 24-এর লোকসভা ভোট। কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুকে করে দিলেন যুদ্ধের প্রধান সেনাপতি। রাজ্য সভাপতি ব্রাত্য হয়ে গেলেন তার কাছে। সারা রাজ্য জুড়ে অসীম ক্ষমতায় প্রচার করে বেরিয়েছেন, কিন্তু ফল পেলেন না। দলের আসন 18 থেকে নেমে চলে এলো 12-তে। আর এই রেজাল্ট আসার পর শুভেন্দুর উত্থানে যে রাজ্য নেতৃত্ব বিমর্ষ হয়ে গিয়েছিল, পকেটে হাত ঢুকিয়ে অলস দিন কাটাচ্ছিল, তারা হাত বের করে নিল। তবে খালি হাত নয়, পকেট থেকে হাত বার করে নিল, হাতে তখন আছে ছুরি, শুভেন্দুর সঙ্গে হিসাব মেটানোর জন্যে। এই হিসাব মেটানোর মঞ্চ হিসেবে উঠে এলো কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়াম। জুলাই মাসের মাঝামাঝি সেখানে বসলো বিজেপির এ রাজ্যের নির্বাচনী ফলাফলের পর্যালোচনা বৈঠক। সেই বৈঠকে শুভেন্দু হয়ে উঠলেন রাজ্য নেতাদের সমালোচনার টার্গেট। একেবারে গুলি চালায়, গুলি প্র্যাকটিস করে যেমন ভাবে চাঁদমারিতে, শুভেন্দু অধিকারী হয়ে গেলেন সেই চাঁদমারি। এমনকি যে রাজ্য সভাপতি পুরো নির্বাচন পর্ব শুভেন্দুর ছায়ায় কাটিয়েছেন, কোনো রকমে অস্তিত্ব বজায় রেখেছেন, তিনিও বাঘ হয়ে উঠলেন। তিনিও সেই মিটিংয়ে শুভেন্দুকে তুলোধনা করলেন। সেটা এমন পর্যায়ে পৌঁছলো
যে শেষ পর্যন্ত শুভেন্দুকে হাঁড়ির খবর বাইরে ফাঁস করতে হলো, বলতে হলো দলের সাংগঠনিক দুর্বলতার জন্যেই দলের এই বিপর্যয়, বলতে হলো দলের বিপুল গোষ্ঠীবাজির কেচ্ছা এবং সংগঠন মহাসচিবের এই গোষ্ঠীবাজি থামাতে ব্যর্থতার কথা। নির্বাচনে যে বিপুল পরিমাণ টাকা এসেছিল কেন্দ্র থেকে, সেই টাকার দখল নিয়ে ঝগড়া যে ভোট প্রচারের চেয়ে বড় হয়ে উঠেছিল নেতাকর্মীদের মধ্যে, সেসব খবর ততদিনে বাজারে উঠে পুরনো হয়ে গেছে। ব্যর্থতার বিষয়টি নিয়ে যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জবাবদিহি করতে হয়েছে শুভেন্দুকে, জবাবদিহি কিন্তু করতে হয়নি, কারণ জবাবদিহি তার কাছে কে চাইবে? কেন্দ্রীয় নেতৃত্ব নিজেই জবাবদিহি দেওয়ার জায়গায় চলে গেছে। ইউপি, মহারাষ্ট্র, রাজস্থান ইত্যাদি রাজ্যের খারাপ ফলের জন্য। সুতরাং পিছনে না দেখে সামনে দেখার চেষ্টা শুরু, ভালো কথা। কিন্তু যে বিষয়টা সবাইকে ভাবাচ্ছে সেটা হলো এই রাজ্যে খারাপ ফলের কারণগুলোকে চিহ্নিত করে কোনো প্রতিষেধক ব্যবস্থা সেটা কি দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে? একদমই নয়। দলের রাজ্য সভাপতি এখন কেন্দ্রীয় মন্ত্রী, ভোটের পর 6 মাস কেটে গেল, এখনো ফুল টাইম একজন রাজ্য সভাপতি পাওয়া গেল না। তারপরে ধরুন দলের সংগঠন মহামন্ত্রী, সেই পদে যে ভদ্রলোক আছেন, শরণাতীত কালের মধ্যে এমন অপদার্থ ও নিকম্মা মানুষ এই পদে বসেননি। এর আগে সুব্রত চট্টোপাধ্যায়কে দেখেছে, তারও সমালোচনার অনেক জায়গা ছিল, কিন্তু ভদ্রলোক অন্তত কাজটা জানতেন। অনেক কিছু সবাইকে তিনি নিয়ে চলতে পারেননি, কিন্তু তিনি জানতেন। কিন্তু এই যে ভদ্রলোক, এর তো গুণের সীমা নেই, আর তাকে সরাবার ক্ষমতাও আবার বিজেপির নেই। কারণ দলের সংবিধান বহির্ভূত ক্ষমতার জোরে এই পদে নিয়োগের অধিকার বিজেপিতে কারো নেই। সে অধিকার আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, আরএসএস এর। তারা মনোনীত করবেন এই পদে কে বসবেন। এই পদের যা ক্ষমতা সাংগঠনিক, তার ধারে কাছে রাজ্য সভাপতিও নেই। ইনি ব্রহ্মার বড়পুত্র মহিষাসুরের মতো, তাকে বিজেপির কেউ কিছু করতে পারবে না। দেব, দানব, যক্ষ, রক্ষ কেউ এনার ক্ষতি করতে পারবেন না, একমাত্র আরএসএস যদি বলে। তাহলে তার অসীম ক্ষমতা বলে পুরো রাজ্য কমিটি এখন ভুঁইফোড়, পরগাছা, তেল সর্বস্ব, চামচাবাজদের দিয়ে ভর্তি হয়ে রয়েছে। এইসব লোকদের নিয়ে মমতা ব্যানার্জির মতো ধুরন্ধর রাজনীতিবিদের সঙ্গে লড়াই, হ্যাঁ? স্বয়ং ভগবান চাইলেও এই লড়াইয়ে জেতাতে পারবেন না বিজেপিকে। শুভেন্দু অধিকারী কি এটা বুঝতে পারছেন? তিনি কিন্তু কম পোড় খাওয়া রাজনীতিবিদ নন। অনেক ঝড়ঝাপটা খেয়েছেন জীবনে, অনেক লড়াই লড়েছেন। তিনি বুঝতে পারছেন এই দলের যা স্ট্রাকচার, যেভাবে মাথার ওপর বসে ছড়ি ঘোরায় আরএসএস, যেভাবে মুসলিম বিরোধী ছবি তৈরি হয়েছে এই দলের, এবং পশ্চিম বাংলার এই বিপুল সংখ্যক মুসলিমে ভরা রাজ্যে সেই ছবি কতটা দলের পক্ষে ক্ষতিকর, যেভাবে রাজ্যের হিন্দু ভোট বিভক্ত হয়ে গেছে এই রাজ্যে সব দলের মধ্যে, যেভাবে মোদি মমতার সেটিং তত্ত্ব ক্রমশই মান্যতা পাচ্ছে, তাতে এই দলকে নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই, ওই যে বললাম, শুধু শক্ত নয়, এটা শিবেরও অসাধ্য। এই পরিস্থিতিতে কি করবেন শুভেন্দু? কি আর করার আছে? মমতা ব্যানার্জি নিজে যা করেছিলেন সেটাই করতে হবে, তাছাড়া কোনো পথ নেই। মমতা কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস দল তৈরি করেছিলেন 1997-এ, বেরিয়ে এসে 1999 নির্বাচনী জোট করেছিলেন বিজেপির সঙ্গে। তারপর
বারে বারে ঘুরে ফিরে কখনো কংগ্রেস, কখনো বিজেপি, কখনো কংগ্রেস, কখনো বিজেপি, এইভাবেই চলেছেন। তিনি নিজের ক্ষমতা বাড়িয়ে গেছেন। শুভেন্দুকে যদি মমতার গদি ছিনিয়ে নিতে হয় তবে বিজেপিতে থেকে সেটা তিনি করতে পারবেন না। বিজেপি তৃণমূল সেটিং তত্ত্বের বিরুদ্ধে, সেই ছিল না তরমুজ, বাইরে সবুজ ভেতরে লাল, এখনো তেমনই আবার সেই তত্ত্ব তুলে নিয়ে তাকে বিজেপি থেকে বেরিয়ে এসে নতুন দল করতে হবে। সেই দলের সঙ্গে ক্ষয়িষ্ণু কংগ্রেসের আঁতাত হতেই পারে, না হলেও ক্ষতি নেই। মোট কথা মুসলিম ভোটকে আনতে হবে নতুন দলের পক্ষে। বিজেপির হিন্দু ভোট মূলত মমতার বিরোধী, সেই ভোটের বড় অংশ কিন্তু শুভেন্দুর সঙ্গেই যাবে, শুভেন্দুর সঙ্গেই থাকবে, বিজেপিতে থাকবে না। কারণ মনে রাখবেন 15 বছর পেরিয়ে গেছে, যাওয়ার পরে বিজেপির শক্তি ক্ষয় শুরু হয়েছে। একের পর এক রাজ্যে শক্তি ক্ষয় চলছে। তারপর সামনের বছর 2025-এ নরেন্দ্র মোদী 75 বছর পেরিয়ে যাচ্ছে। সুতরাং নতুন নেতৃত্ব, সেই নেতৃত্বের সাথে নরেন্দ্র মোদীর নেতৃত্বের তুলনা নিশ্চয়ই হবে না, কারণ মোদী একাজনই হন। যাই হোক, এই যে নতুন রাজনৈতিক সম্ভাবনার কথা বললাম, এটা আপাতভাবে কারো কাছে কষ্ট কল্পনা মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন রাজনীতি হলো সম্ভাবনার শিল্প। আজ যেটা অসম্ভব মনে হয় কাল সেটা সম্ভব। আর শুভেন্দু অধিকারী রাজনীতিটা যে অনেকের চেয়ে ভালো বোঝেন সেটা নতুন কথা নয়। সুতরাং এই সম্ভাবনার গন্ধ কিন্তু বেশ প্রবল হয়ে বাতাসে ভাসছে। দেখা যাক ভবিষ্যৎ কোন ছবি নিয়ে আসে। গন্ধ কি শুধুই গন্ধ ছিল, নাকি সেই গন্ধের পেছনে সত্যি কিছু ছিল? আজকের আলোচনার সমাপ্তি এখানেই টানছি। তবে শেষ করার আগে একটি কথা বলবো। গত 4 সেপ্টেম্বর থেকে আপনারা জানেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামের একটি সমীক্ষা এই চ্যানেল শুরু করেছে। এ পর্যন্ত প্রায় 24,000 মানুষ তাতে সাড়া দিয়েছেন। নভেম্বর মাস পর্যন্ত চলবে সমীক্ষা, তারপর 1 জানুয়ারি 2025-এ সমীক্ষার ফল ঘোষিত হবে। আপনি যদি এখনো আপনার তালিকা না পাঠিয়ে থাকেন পছন্দের, তাহলে এখনই পাঠিয়ে দিন। সহজ নিয়ম, নিজের পছন্দের ক্রম অনুসারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ 5 জন বাঙালির নাম 1, 2, 3, 4, 5 করে লিখুন এবং পাঠিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। মনে রাখবেন 5টি নামই কিন্তু পাঠাতে হবে, 1টি, 2টি, 3টি বা 4টি নয়। মনে রাখবেন এছাড়াও আমাদের একটা ইমেল আইডি আছে, calcutta-dialogues@gmail.com। এই অ্যাড্রেসেও আপনারা পাঠাতে পারেন আপনাদের পছন্দের ঠিকানা। আজ তাহলে আপনাদের পছন্দের যে তালিকা সেটা এখানে পাঠাতে পারেন। আজ তাহলে এখানেই থামছি। ধন্যবাদ।